বন্ধুরা তোমরা সকলে দেখছো অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলে এবং আজকে আমরা চলে এসেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো নিয়ে, যেগুলো এনটিপিসিতে আপকামিং এক্সামগুলোতে আসতে চলেছে। যে সমস্ত গুরুত্বপূর্ণ আমাদের কোশ্চেনগুলো রয়েছে সেই সমস্ত কোশ্চেনগুলো নিয়ে আজকে আলোচনা করা হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আজকের ক্লাসটি। তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। যদি ভালো লাগে একটা লাইক করে দিও এবং যারা সাবস্ক্রাইব এখনও পর্যন্ত করোনি তারা কিন্তু করে রাখবে এবং আগের ক্লাসগুলো যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। তো চলো আমরা আজকে ক্লাস আমাদের শুরু করি। অবশ্যই তোমরা কিন্তু শেয়ার করে দিও, তোমরা ম্যাক্সিমাম অবশ্যই শেয়ার করা দরকার তোমাদের, কারণ এগুলো কিন্তু একদম দ্য বেস্ট কন্টেন্ট, যেগুলো কিন্তু কোনো পেইড ক্লাসও বা কোনো কোচিং সেন্টারও হয়তো তোমরা পাবে কিনা সন্দেহ আছে। তো চলো আমরা শুরু করে দিই। অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে তোমরা সকলে যুক্ত হয়ে যাবে। আমাদের যে ফার্স্ট যে প্রশ্ন রয়েছে, কে নতুন ইউপিএসসি অর্থাৎ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসাবে শপথ নিয়েছেন? তো আমরা জানি যে প্রীতি সুদান। এই যে কোশ্চেনটা এটা কিন্তু আমরা অ্যাপয়েন্টমেন্টের ক্লাসে কিন্তু অলরেডি করিয়েছিলাম, ঠিক আছে? তো প্রীতি সুদান কিন্তু তিনি ইউপিএসসি চেয়ারম্যান হিসাবে শপথ নিয়েছেন। পরবর্তী কোশ্চেন আছে, ভারতরত্ন পুরস্কার কত সালে প্রবর্তন করা হয়েছিল? তো ভারতরত্ন যে পুরস্কারটা আছে এটা কিন্তু প্রথমবার যখন দেওয়া হচ্ছে সেটা কিন্তু ডক্টর রাজেন্দ্র প্রসাদের সময়কালে, যেটা 1954 সালে কিন্তু এটা দেওয়া হয়েছিল ভারতরত্ন পুরস্কার। এই ভারতরত্ন পুরস্কার প্রথম যখন দেওয়া হয়েছিল টোটাল 3 জন কিন্তু পেয়েছিলেন। তো তারা কে কে ছিলেন? চক্রবর্তী রাজা গোপালাচারী ছিলেন, সর্বপল্লী রাধাকৃষ্ণন ছিলেন এবং সিভি রমন ছিলেন। এবং এই যে সিভি রমন, ইনি কিন্তু শুধু ভারতরত্ন পুরস্কার পাননি প্রথম, তিনি কিন্তু প্রথম ফিজিক্সে নোবেল পুরস্কারও তিনি কিন্তু পেয়েছিলেন 1930 সালে। ফিজিক্সে তিনি কিন্তু নোবেল পুরস্কার পেয়েছিলেন সিভি রমন। এবং 1954 সালে এই 3 জন ব্যক্তি কিন্তু ভারতরত্ন পুরস্কার পেয়েছে প্রথমবার। এবং আমরা দেখে নেব 2024 সাল কিন্তু আমাদের লাস্ট ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়েছে। এই 2024 সালে কিন্তু টোটাল 5 জনকে কিন্তু দেওয়া হয়েছিল ভারতরত্ন পুরস্কারটি। প্রথমে আমরা দেখে নেব কর্পূরী ঠাকুর, লালকৃষ্ণ আডবাণী, পিভি নরসিমা রাও, চৌধুরী চরণ সিং এবং এম এস স্বামীনাথন। আর এই এম এস স্বামীনাথন হচ্ছে ভারতের সবুজ বিপ্লবের জনক, এই জন্য তাকে কিন্তু মরণোত্তর ভারতরত্ন পুরস্কারটি প্রদান করা হয়েছিল। আর এই কোশ্চেনটা কিন্তু অলরেডি এসএসসির বিভিন্ন এক্সামে চলে এসেছে। আশা করছি তোমাদের রেলের সমস্ত এক্সামে এটা আসতে চলেছে। আর তোমাদের সকলকে জানিয়ে রাখি, আর এই যে আমাদের এম এস স্বামীনাথন, এই কোশ্চেনটাই কিন্তু তোমাদের যে যেই এক্সাম হয়েছে CBT 2 RRB যেইর কথা বলছি, রেলওয়ে জুনিয়র ইঞ্জিনিয়ার, সেইখানে কিন্তু মেন্স এক্সামে কিন্তু এটা অলরেডি চলে এসেছে, যার অ্যান্সার কি কিন্তু তোমাদের কিন্তু দিয়ে দিয়েছে, সেটা তোমরা অবশ্যই দেখে নিতে পারো। চলো পরবর্তী প্রশ্ন দেখি। তার আগে আমরা আরেকটা জিনিস দেখে নেবো যে আমাদের 2 জন ভারতরত্ন কিন্তু বিদেশিও কিন্তু পেয়েছিলেন, ঠিক আছে? এবার আমাদের প্রশ্ন কিন্তু অবশ্যই জিজ্ঞাসা করা যে ভারতরত্ন প্রাপ্ত যে প্রথম বিদেশি সে কে ছিলেন? সেখানে কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে খান আব্দুল গফ্ফর খান। তিনি কিন্তু 1987 সালে কিন্তু প্রথমবার, ভারতীয় নয় তিনি একজন, কিন্তু তবুও কিন্তু তিনি ভারতরত্ন পুরস্কার পেয়েছেন। এবং আরেকজন ছিলেন যিনি হচ্ছেন দক্ষিণ আমাদের আফ্রিকার রয়েছেন, তিনি কিন্তু প্রেসিডেন্ট ছিলেন, যিনি কিন্তু নেলসন ম্যান্ডেলা। এই নেলসন ম্যান্ডেলা কিন্তু 1990 সালে কিন্তু তাকে ভারতরত্ন পুরস্কার প্রদান করা হয়েছিল। 2 জন কিন্তু এই বিদেশি হিসাবে তারা কিন্তু পেয়েছেন। অবশ্যই তোমাদের সালসহ তোমাদের এক্সামে জিজ্ঞাসা করা হয়। পরের কোশ্চেন আছে, ডুরান্ট লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থান করছে? ডুরান্ট লাইন কিন্তু অবস্থান করছে পাকিস্তান এবং আফগানিস্তানের যে সীমারেখার মধ্যে অবস্থান করছে ডুরান্ট লাইন। এবং বর্তমানে তো চলছে ভারত এবং পাকিস্তান, তোমরা বুঝতেই পারছো কীরকম সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল রিলেশনশিপটা। এবং অবশ্যই খুব খারাপ করেছে পাকিস্তান, তার জন্য তো অবশ্যই তার যোগ্য জবাব তো অবশ্যই পাবে। তোমাদের বলে দিয়েছিলাম একটা ক্লাসে, এর আগের দিনের ক্লাসে, সিন্ধু জল চুক্তি হয়েছিল আমাদের ভারতের সাথে পাকিস্তানে 1960 সালে হয়েছিল। সেই সময় তৎকালীন আমাদের জওহরলাল নেহরু এবং আমাদের পাকিস্তানের যে তখন আইয়ুব খান ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন তিনি, তাদের মধ্যে কিন্তু 1960 সালে এই চুক্তি স্বাক্ষর করা হয়েছিল। এই সিন্ধুর জল কিন্তু তারা ব্যবহার করতো, কিন্তু এখন কিন্তু ভারত কিন্তু এটা দেবে না বলে ঠিক করেছে। যাই হোক, সেটা তোমাদের ডিটেল ক্লাসে দেওয়া রয়েছে, এখন আর সেটা বড় করছি না। পরের যে প্রশ্ন রয়েছে তার আগে তোমাদের দেখিনি এই ভারত এবং পাকিস্তানের মধ্যে কোন কোন লাইনগুলো রয়েছে। আমরা জানি এখানে কিন্তু অবস্থান করছে লাইন অফ কন্ট্রোল, যেটা এলওসি নিয়ে কিন্তু বর্তমানে কিন্তু তোমাদের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, এই নিয়ে দ্বন্দ্ব একটা হতে চলেছে ভারত এবং পাকিস্তানের মধ্যে এলওসি নিয়ে। এবং এই যে এলওসি ছাড়াও কিন্তু আমাদের একটা রয়েছে যেটা হচ্ছে রেড ক্লিফ লাইন। রেড ক্লিফ লাইন কিন্তু ভারত এবং পাকিস্তানের মধ্যে রয়েছে। এছাড়া আমরা ভারত এবং বাংলাদেশের মধ্যে যদি বলি, এখানেও কিন্তু রেড ক্লিফ লাইন রয়েছে। এবং তার সাথে সাথে কিন্তু 3 বিঘা করিডর রয়েছে এই ভারতের সাথে বাংলাদেশের। এমনকি বাংলাদেশের সাথে ভারতের কিন্তু সবথেকে দীর্ঘতম কিন্তু আমাদের ইন্টারন্যাশনাল বর্ডার লাইন রয়েছে, ঠিক আছে? যেটা কিন্তু 4096 কিলোমিটার। এটাও কিন্তু এক্সামে কিন্তু আসা কোশ্চেন। ভারত আর চীনের মধ্যে কোন কোন লাইন রয়েছে? অবশ্যই ম্যাকমোহন লাইন রয়েছে ভারত এবং চীনের মধ্যে, ঠিক আছে? চলো পরবর্তী কোশ্চেন দেখি। পরবর্তী আমাদের প্রশ্ন যেটা আছে, গিদ্ধা এটা কোন রাজ্যের লোকনৃত্য? তো গিদ্ধা যেটা আমাদের লোকনৃত্য, যেটা কিন্তু অবশ্যই আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে পাঞ্জাব। পাঞ্জাবের যে মহিলাদের দ্বারা পারফর্ম করা হয় গিদ্ধা, এই যে ফক ড্যান্স, এটা একটা ফক ড্যান্স, ঠিক আছে? ফক ড্যান্সের সংখ্যা প্রচুর হতে পারে, তোমাদের আগেও বলেছি, গিধা, ভাংড়া এগুলো কিন্তু পাঞ্জাবের ফক ড্যান্স। নেক্সট কোশ্চেন আছে,
গোলাপি শহর হিসাবে আমরা কোন শহরকে চিনি বা কোন শহরকে গোলাপি শহর বলা হয়? আমরা জানি যে রাজস্থানের জয়পুরকে কিন্তু পিঙ্ক সিটি বা গোলাপি শহর কিন্তু বলা হয়। ঠিক এইভাবে কিন্তু তোমাদের বিভিন্ন সিটির কিন্তু নিকনেম মুখস্থ রাখতে হবে। তার জন্য আমি ছোট্ট করে যদি বলে দিই যে ব্লু সিটি কাকে বলে, যেমন আমাদের পিঙ্ক সিটি দেখছি জয়পুরকে, ব্লু সিটি বলা হয় কিন্তু যোধপুরকে। কাকে? যোধপুরকে। আমরা যদি বলি সিটি অফ লেক কাকে বলা হয়? সিটি অফ লেক বলা হয় উদয়পুরকে। ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? আহমেদাবাদকে, তাই তো? ভারতের ম্যানচেস্টার, আহমেদাবাদ। এবার আমরা যদি বলি ইলেকট্রনিক্সের শহর কাকে বলে, বা সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া কাকে বলে, বা আইটি হাব কাকে বলে, যাই বলি না কেন বেঙ্গালোর ইজ দ্য আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। বেঙ্গালুরু, কর্ণাটকে। এবং আমরা যদি বলি ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল অফ ইন্ডিয়া, আমাদের ভারতের অর্থনৈতিক শহর কাকে বলা হয়, তাহলে কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে কোনটা? যেটা রাইট অ্যান্সার হবে গেটওয়ে অফ ইন্ডিয়া। গেটওয়ে অফ ইন্ডিয়া আমরা কাকে বলি? মুম্বাইকে। ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল কোনটা? মুম্বাই। হলিউড অফ ইন্ডিয়া কোনটা? মুম্বাই। সবই কিন্তু এগুলো মুম্বাইতে অবস্থান করছে, এই জন্যই এটাকে বলা হচ্ছে। আমরা যদি বলি নবাবের শহর কোনটাকে বলা হয়, তাহলে কিন্তু হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার উত্তরপ্রদেশের লখনৌ। নবাবের শহর বলা হয় এই লখনৌকে। ঠিক এরকমভাবে যদি বলি স্কটল্যান্ড অফ ইন্ডিয়া কোনটাকে বলা হয়, তাহলে কিন্তু হয়ে যাবে আমাদের ক্রুং। ক্রুং যে অঞ্চলটা রয়েছে সেটাকে কিন্তু খুব সুন্দর একটা জায়গা, এটাকে কিন্তু স্কটল্যান্ড অফ ইন্ডিয়া এই জন্যই বলা হয়, কারণ সুন্দরতার জন্য। এবং আমরা যদি বলি সিটি অফ জয় কাকে বলা হয়, আমাদের নিজের শহর যেটা হচ্ছে আমাদের কলকাতা, তাকে কিন্তু বলা হয় সিটি অফ জয়। তো এইভাবে কিন্তু আমাদের ইম্পর্টেন্ট যে সমস্ত কোশ্চেনগুলো রয়েছে দেখতে হবে। ঠিক এরকম আমাদের গোল্ডেন সিটি রয়েছে, যেটা কিন্তু অমৃতসর বলা হয়, যেটা কিন্তু স্বর্ণ মন্দির অবস্থান করছে পাঞ্জাবের অমৃতসরে। ঠিক আছে, এইভাবে কিন্তু তোমাদের দেখতে হবে। আমরা যদি বলি ডেট্রয়েট আমাদের বলা হয় ভারতের কোথায়, তাহলে কিন্তু চেন্নাইতে বলা হয় এটা ডেট্রয়েট। ঠিক আছে, অরেঞ্জ সিটি কোনটাকে বলা হয়, তাহলে কিন্তু নাগপুরকে বলবো আমরা। যদি বলি স্টিল সিটি কোনটাকে বলবো, তাহলে কিন্তু এটাকে আমরা জামশেদপুরকে বলবো। ঠিক আছে, তো এইভাবে যদি আমি এখন বলতে থাকি না, অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে, পরে ক্লাস কোশ্চেন নাম্বার দেখি। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থান করছে? এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর অবস্থান করছে আমাদের কোন জায়গায়? যেখানে কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে যেটা অবশ্যই ফিলিপাইন্স। ফিলিপিন্সের যে ম্যানিলা রয়েছে সেখানেই কিন্তু অবস্থান করছে এই এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এডিবি এর হেডকোয়ার্টার। এবং এটা প্রতিষ্ঠিত হয়েছিল কবে? এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, যেটা কিন্তু 1966 সালে এটা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তী কোশ্চেন আছে, মল্লিকা সারাভাই এই নামটি কিসের সাথে সম্পর্কিত? মল্লিকা সারাভাই, এখানে কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে তিনি একজন প্রফেশনাল ভারতনাট্যম এবং কুচিপুড়ি ড্যান্সার। তো তিনি কিন্তু ড্যান্সার, অবশ্যই নৃত্যের সাথে যুক্ত, দুটো আমাদের ক্লাসিক্যাল ড্যান্সের সাথে তিনি কিন্তু যুক্ত। তিনি কিন্তু লোকনৃত্যের সাথে যুক্ত নয়, অপশানে কিন্তু লোকনৃত্য আছে কিন্তু না, এখানে তিনি ক্লাসিক্যাল ড্যান্সের সাথে যুক্ত। এই জন্য আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে শাস্ত্রীয় নৃত্যের সাথে যুক্ত। অপশান নাম্বার 1 হবে রাইট অ্যান্সার। এখানে নৃত্য হবে না, এখানে আমাদের রাইট অ্যান্সার হবে শাস্ত্রীয় নৃত্য। তার কারণ তিনি ভারতনাট্যম, তার সাথে সাথে তিনি একজন কুচিপুড়ি ড্যান্সার। কুচিপুড়ি কোন রাজ্যে? অবশ্যই অন্ধ্রপ্রদেশের। এবং ভারতনাট্যম হচ্ছে আমাদের তামিলনাড়ুর ক্লাসিক্যাল ড্যান্স। ঠিক সেরকম সাত্রিয়া রয়েছে আসামের, মণিপুরি রয়েছে মণিপুরের, ওড়িশিতে রয়েছে উড়িষ্যার, এবং এরকম আমাদের কেরালার রয়েছে মোহিনীঅট্টম, আবার কথাগুলি। ঠিক এরকম আমাদের কিন্তু এই ধরনের শাস্ত্রীয় নৃত্যগুলো রয়েছে, এবং কত্থক রয়েছে আমাদের নর্দার্ন ইন্ডিয়া, বিশেষ করে উত্তরপ্রদেশে। এইরকমভাবে তোমাদের কিন্তু ড্যান্স রিলেটেড যে সমস্ত কোশ্চেনগুলো রয়েছে অলরেডি তোমাদের কিন্তু ক্লাসে দেওয়া রয়েছে, অবশ্যই তোমরা একটু দেখে নেবে। পরের কোশ্চেন যেটা আছে, কোন বহুমুখী নদী পরিকল্পনা কোনটি? ভারতের প্রথম যে বহুমুখী নদী পরিকল্পনা, যেটাকে আমরা বলি ইন্ডিয়াস ফার্স্ট মাল্টিপারপোজ রিভার ভ্যালি প্রজেক্ট, এটাকে আমরা কোনটাকে বলবো? অবশ্যই আমাদের ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা, যেটা হচ্ছে ডিভিসি, দামোদর ভ্যালি কর্পোরেশন। ডিভিসি, দামোদর ভ্যালি কর্পোরেশন। এটা কত সালে এটা আমাদের প্রতিষ্ঠিত হয়েছিল? 1948, 1948 সালে এই দামোদর ভ্যালি কর্পোরেশন এটা কিন্তু স্থাপন করা হয়েছিল। পরবর্তী কোশ্চেনে যাওয়ার আগে আমরা দেখে নেব এনটিপিসি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার, যেটা কিন্তু লাস্ট এক্সাম হয়েছিল 2020-21। আর এটা এই জন্যই এতটাই ইম্পর্টেন্ট, তার কারণ হচ্ছে আগামী দিনে যে তোমাদের জুন মাসে হতে চলেছে এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের এক্সামিনেশন, এবং পরবর্তীতে হতে চলেছে আন্ডার গ্র্যাজুয়েট এক্সাম। তার জন্য কিন্তু এবছর তোমাদের প্রায় 1.5 কোটির কাছাকাছি ফর্ম ফিল আপ হয়েছে, এবং ভ্যাকেন্সি শুধুমাত্র 10,000-এর কাছাকাছি। সুতরাং তোমরা যদি কম্পিটিশনের মধ্যে থাকতে চাও, তাহলে কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। তার জন্যই কিন্তু এটা নিয়ে আসা হয়েছে এনটিপিসি লাস্ট এক্সাম 2020-21-এর 133টা শিফটের 5,000+ কোশ্চেনের একটা কম্পাইলেশন, যেটা কিন্তু বাংলা ভাষায় রয়েছে এখানে। এগুলো সবই প্রিন্টেবল ফরম্যাট, প্রিন্টও করতে পারবে, কোনো সমস্যা নেই। 2টো পিডিএফে কিন্তু এটা কমপ্লিট করা রয়েছে, এবং 300+ কিন্তু এখানে পেজ সংখ্যা হয়ে যাবে, কারণ 5,000+ কিন্তু এখানে কোশ্চেন সংখ্যা রয়েছে। পিডিএফের দাম কত রয়েছে? একদম সর্বনিম্ন এর প্রাইস রয়েছে শুধুমাত্র 99 টাকায় তোমরা পেয়ে যাচ্ছ। তার মানে বুঝতে পারছো কতগুলো কোশ্চেন, এবং 99 টাকা সেটা পাচ্ছ। তো অবশ্যই দেখে নেবে সেটা। যাদের প্রয়োজন আছে ডিসক্রিপশন বক্সে তোমাদের নাম্বার দেওয়া আছে, এই যে নাম্বারটি, এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নেবে। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ডিসক্রিপশন বক্সে যোগাযোগ করবে।
তোমাদের বলে রাখি, যারা যারা পিডিএফটা এখনো পর্যন্ত নিতে পারোনি বা নিতে পারছো না, তাদের জন্য হচ্ছে এই চ্যানেলে কিন্তু অলরেডি 31টা শিফটের সলিউশন করানো হয়েছে এবং বাকি শিফটগুলো তোমাদের আজকে থেকেই কিন্তু অলরেডি চলে আসবে AIR একাডেমি ইউটিউব চ্যানেলে। কি বললাম, 32 নম্বর শিফট থেকে তোমাদের চালু হচ্ছে AIR একাডেমি ইউটিউব চ্যানেলে এই শিফটের সলিউশন, এবং এটা ব্যাক টু ব্যাক আসতে থাকবে। ঠিক আছে, চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। এখানে যেটা তোমরা দেখছো সেটা হচ্ছে জীবন বিজ্ঞান অর্থাৎ বায়োলজির যে সমস্ত কোশ্চেন লাস্ট 10 ইয়ার্সে আসা কোশ্চেন RRBর বিভিন্ন এক্সামে, সেটা যে কোনো এক্সাম হোক, সমস্ত এক্সামে যে সমস্ত কোশ্চেনগুলো এসেছে লাস্ট 10 বছরের সমস্ত কোশ্চেনগুলোকে চ্যাপ্টার ওয়াইজ এখানে কিন্তু তোমাদের অ্যারেঞ্জ করা রয়েছে বাংলা ভাষাতে। এখানে টোটাল যে নাম্বার অফ পেজ সংখ্যা রয়েছে সেটা তোমরা এখানে দেখতেই পাচ্ছ, 70টা পেজে কিন্তু কভার করা রয়েছে এই সমস্ত কোশ্চেনগুলো। কতগুলো এখানে কোশ্চেন আছে, 1250+ কিন্তু এখানে কোশ্চেন রয়েছে। শুধু রেলের নয়, SSCরও বিভিন্ন এক্সামের কয়েকটা এক্সামের কিন্তু পার্টিকুলার তোমাদের এখানে নেওয়া রয়েছে, যেমন CGL এবং CHSL এক্সামের কিন্তু কিছু কোশ্চেন এখানে রয়েছে বায়োলজির। এই সমস্ত পিডিএফটা তোমরা যদি এখানে দেখতে চাও তাহলে তোমরা ₹60 অর্থাৎ 60 টাকা দিয়ে তোমরা সম্পূর্ণ পিডিএফটা এটা পেয়ে যাবে। যাদের প্রয়োজন আছে অবশ্যই তোমরা যোগাযোগ করবে। এবং এখানে টোটাল পেজ কিন্তু 70টা রয়েছে এবং 1250+ এখানে কোশ্চেন সংখ্যা রয়েছে। এবং গ্রুপ ডি অর্থাৎ লেভেল 1 এক্সামের জন্য কিন্তু সবথেকে বেশি এটা গুরুত্বপূর্ণ, কারণ সেখানে কিন্তু তোমাদের সায়েন্সের জন্য আলাদা করে পোর্শন থাকে এবং সায়েন্সের মধ্যে থেকে বায়োলজির সবথেকে বেশি কোশ্চেন কিন্তু এসে থাকে। এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের জিস্ট, যেটা কিন্তু 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্সের জিস্ট, যেখানে কিন্তু 50টা পেজে কিন্তু কভার করা রয়েছে। মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেনগুলো কিন্তু এখানে রাখা রয়েছে। এখান থেকে প্রতিটা লাইনে লাইনে কোশ্চেন আছে, এমন কোনো মানে তোমাদের এক্সাম নেই যেখানে এই কোশ্চেনগুলো থেকে তোমাদের কোনো প্রশ্ন আসেনি, এবং যদি না এসে থাকে তোমাদের আপকামিং এক্সামগুলোতে অবশ্যই আসতে চলেছে। অবশ্যই তোমরা এটা দেখতে পারো। এটা হচ্ছে 2024-এর জিস্ট, যেটা কিন্তু একদম অল্প পেজের মধ্যে কভার করা রয়েছে, একদম লাস্ট টাইম রিভিশনের জন্য একদম হেল্প করবে এটা। ঠিক আছে, তো এই যে পিডিএফটা, তার সাথে কিন্তু তোমরা মান্থলি পিডিএফ পাবে, যেটা কিন্তু প্রতিটা মাসে 100টা করে কোশ্চেন রয়েছে, টোটাল 12 মাসে 1200 কোশ্চেন, এবং তার সাথে এই জিস্ট টোটাল মিলিয়ে 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্সের প্রাইস আছে 80 টাকা। কত? 80 টাকা দিয়ে তোমরা এই কমপ্লিট কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে। এখানে যেটা দেখছো সেটা হচ্ছে আমাদের 2025 সালের যে কারেন্ট অ্যাফেয়ার্স। এখানে কিন্তু রয়েছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এবং এখানে ফেব্রুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা এখানে দেখতে পাচ্ছ। এখানে তোমাদের যে পেজ সংখ্যাগুলো রয়েছে খুবই সর্বনিম্ন পেজের মধ্যে কিন্তু এখানে রাখা রয়েছে। মোটামুটি 30টা, 31, 32 এরকম পেজের মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাবে কারেন্ট অ্যাফেয়ার্সের যে মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2025-এর। এবং 2025-এ কারেন্ট অ্যাফেয়ার্সটা এমনভাবে ডিজাইন করা রয়েছে, যে কোনো এক্সাম দাও না কেন, আমাদের 1 ডে কম্পিটিটিভ এক্সাম, সেটা SSC হোক, রেল হোক, আমাদের এক্সাম WB হোক, KP কনস্টেবল হোক, WBCS হোক। WBCS এর তোমাদের নতুন 2025-এর নোটিফিকেশন কিন্তু এখানে পাল্টে গেছে, তোমরা সকলেই জানো। এবং এই WBCS এর প্রিলিমসের এবং মেন্সের সমস্ত কোশ্চেন কিন্তু এখান থেকে তোমরা পেতে পারো, যেগুলো অবজেক্টিভটাই তোমাদের প্রিলিম লেভেলের যে এক্সাম রয়েছে WBCS এর, সেখানেও কিন্তু এখানকার কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট হতে চলেছে। আর এখানে কিন্তু টোটাল যে নাম্বার অফ কোশ্চেন যদি আমি বলি, 450+ কিন্তু এখানে টোটাল নাম্বার অফ কোশ্চেন রয়েছে প্রতিটা মাসে। কোনো মাসে তো 500-র কাছাকাছি প্রশ্ন আছে। সুতরাং এই যে জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ, এই 3টে মাস 2025-এর অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রয়েছে, সেগুলো যদি তোমাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা 55 টাকা পে করে কমপ্লিট জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমরা বাই করে নিতে পারবে। ডিসক্রিপশানে নাম্বার তো অবশ্যই দেওয়া রয়েছে, তোমরা এই নাম্বারের মাধ্যমে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবে। এটা হচ্ছে RPF SI 2024-এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার, জিকে কোশ্চেন। এখানে 15টা শিফটে তোমাদের এক্সামটা হয়েছিল এবং 15টা শিফটে চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন পেপার এখানে কিন্তু অ্যারেঞ্জ করা রয়েছে। তোমাদের এখানে দেখতেই পাচ্ছ বাংলা ভাষা, এবং 55টা পেজের মধ্যে কভার করা রয়েছে RPF SI 2024-এর জিকে কোশ্চেনগুলোকে। ঠিক সেরকম চ্যাপ্টার ওয়াইজ যেমন দেখতে পাচ্ছ, যেমন বুক অ্যান্ড অথর রয়েছে, আর্ট অ্যান্ড কালচার রয়েছে, ঠিক এরকম হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, তোমাদের জীবনবিজ্ঞান, বায়োলজি, ঠিক এরকমভাবে ফিজিক্স এবং কেমিস্ট্রি, এমনকি স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত কোশ্চেনগুলো কিন্তু এখানে অ্যারেঞ্জ করা রয়েছে, যেগুলো RPF SI 2024-এ কোশ্চেনগুলো জিজ্ঞাসা করা হয়েছিল। তো এই সম্পূর্ণ পিডিএফটা যদি তোমাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু এটা 35 টাকা দিয়ে নিতে পারো। অবশ্যই কিন্তু এগুলো তোমাদের আপকামিং যে কোনো এক্সাম, রেলের যে কোনো এক্সাম, সেগুলোর জন্য কিন্তু গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এবং এখানে তোমরা সমস্ত পিডিএফ দেখতেই পাচ্ছ এবং তার প্রাইস সহ। যার যারা প্রয়োজন আছে যোগাযোগ করে নিও। এবং SSC GD 2026-কে যারা টার্গেট করছো তারা 2024-এ PYQ জিকেটা কমপ্লিট করতে পারো, যেটা 50 টাকা প্রাইস রয়েছে। 53টা শিফট আছে, শিফটের সলিউশন শিফট ওয়াইজ কিন্তু রয়েছে বাংলা ভাষায়। এবং 2025-এরটা তোমাদের চ্যাপ্টার ওয়াইজ রেডি হচ্ছে, কিছুদিন পর তোমরা পেয়ে যাবে। এবং তোমরা কিন্তু এই সমস্ত কোশ্চেনগুলো অবশ্যই করে যাবে, কারণ এগুলো কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের রোল কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে SSC এবং রেলের সমস্ত এক্সামের জন্য। আর এই সমস্ত পিডিএফের ডেমো পিডিএফ যদি দেখতে চাও তাহলে এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নেবে। আমাদের পরবর্তী কোশ্চেন রয়েছে বার্ন, এটা কোন দেশের রাজধানী? তো কোন দেশের রাজধানী রয়েছে বার্ন? অবশ্যই কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে সুইজারল্যান্ড। সুইজারল্যান্ডের রাজধানী হচ্ছে বার্ন। এবং এখান থেকে আমরা দেখে নেব এই যে কাতারে কিন্তু রাজধানী হয়ে যাবে দোহা। ঠিক সেরকমভাবে রাশিয়ার হচ্ছে আমাদের রাজধানী আছে মস্কো।
পরবর্তী অপশান রয়েছে আমাদের জাপান, যার রাজধানী হয়ে যাচ্ছে টোকিও। ঠিক আছে, তো এই সমস্ত তোমাদের একটা ক্লাস, আই থিঙ্ক তোমাদের পরবর্তী ক্লাস একটা নেওয়া যাবে, যেটা কিন্তু তোমাদের ক্যাপিটাল, কারেন্সি এবং সেই দেশের যে সমস্ত মুখ্য দেশগুলো যেগুলো সবসময় কারেন্টে চর্চিত থাকে তাদের রাষ্ট্রপতির নাম। তো এই সমস্ত কোশ্চেনগুলো নিয়ে তোমাদের পরবর্তী ক্লাস আসতে যাচ্ছে। পরের প্রশ্ন আছে, ক্যাবিনেট মিশন কত সালে ভারতে এসেছিল? তো ক্যাবিনেট মিশন এই যে প্ল্যানটা হয়েছিল, যারা কিন্তু ভারতে এসেছিল 1946 সালে। 1946 সালে কিন্তু এই ক্যাবিনেট মিশন প্ল্যান, কিন্তু এই ক্যাবিনেট মিশনে কিন্তু যে সমস্ত সদস্যরা ছিল সেগুলোকে আমাদের দেখে রাখতে হবে। 3জন সদস্য কিন্তু ছিলেন ক্যাবিনেট মিশন প্ল্যানে। একজন ছিলেন পেথিক লরেন্স, একজন ছিলেন আমাদের স্টাফোর্ড ক্রিপস এবং আর একজন ছিলেন এভি আলেকজান্ডার। এবার আমরা যদি প্রশ্ন বলি যে এখানে মানে এই কোশ্চেনটা তোমাদের অন্যান্য এক্সামে চলে এসেছে, আমাদের রাজ্যেরও বিভিন্ন এক্সামে এসেছে, যেটা হচ্ছে এই ক্যাবিনেট মিশন প্ল্যানের প্রধান যে ব্যক্তি ছিলেন সে কে, বা হেড অফ দ্য গ্রুপটা কে রয়েছেন? তো এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে লর্ড পেথিক লরেন্স। তিনি কিন্তু এই ক্যাবিনেট মিশন প্ল্যানের তিনি কিন্তু হেড ছিলেন। ঠিক আছে, আর এটা 1946-এ ভারতে আসে। পরের কোশ্চেন আছে, WWF এর সদর দপ্তর কোথায় অবস্থান করছে? তার আগে দেখতে হবে WWF এটা কি। এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার। আর এখান থেকে কিন্তু অলরেডি আমাদের রাজ্যের পিএসসিতে আসা কোশ্চেন, সম্ভবত পিএসসি গিয়ে আমাদের WB যাই হোক একটা কোশ্চেন এসেছিল, যেটা হচ্ছে এই WWF যেটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার, এইখানে লোগোতে কোন প্রাণীর ছবি রয়েছে? এই WWF এর কিন্তু যে লোগো রয়েছে সেখানে কিন্তু জায়ান্ট পান্ডার কিন্তু লোগো রয়েছে এই WWF এর লোগোতে। এটা জিজ্ঞাসা করা হয়েছিল আমাদের রাজ্যের এক্সামে। ঠিক আছে, আচ্ছা এখানে কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে সদর দপ্তর অবস্থান করছে গ্ল্যান্ড, সুইজারল্যান্ডে গ্ল্যান্ডে অবস্থান করছে এই WWF এর হেডকোয়ার্টার, এবং এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1961, 1961-তে এটা প্রতিষ্ঠিত হয়। পরের কোশ্চেন আছে, যদি ভালো লাগে একটা লাইক করে দেবে সকলে। কে একজন বিখ্যাত কুচিপুড়ির নৃত্যশিল্পী ছিলেন? অবশ্যই রাইট অ্যান্সার হবে কোনটা? যামিনী কৃষ্ণমূর্তি, আমরা সকলেই শুনেছি, কিন্তু এখানে যামিনী কৃষ্ণমূর্তি অপশান নেই। যামিনী রেড্ডি আছে, ইনিও কিন্তু একজন কুচিপুড়ি ড্যান্সার এবং শিক্ষক। ঠিক আছে, তো চলো এখানে কিন্তু এটা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। আর কুচিপুড়ি কিন্তু অন্ধ্রপ্রদেশের একটা আমাদের ক্লাসিক্যাল ড্যান্স। ঠিক আছে, তো এগুলো কিন্তু অবশ্যই আমাদের গুরুত্বপূর্ণ ছিল, আমরা এখান থেকে আগেও ক্লাস করেছি। পরে কোশ্চেন আছে, ঘুমর এটা কোন রাজ্যের লোকনৃত্য? তো ঘুমর কিন্তু একটা লোকনৃত্য, যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কোথায়? রাজস্থানে কিন্তু অত্যন্ত জনপ্রিয় লোকনৃত্য রয়েছে ঘুমর। পরের কোশ্চেন আছে, এটা রয়েছে সাংগাই যে ফেস্টিভ্যাল অর্থাৎ উৎসবটা রয়েছে এটা কোন রাজ্যে পালন করা হয়? সাংগাই যে ফেস্টিভ্যাল অর্থাৎ উৎসব আছে এটা কিন্তু মণিপুর রাজ্যে পালন করা হয়। কোথায়? মণিপুরে। পরবর্তী প্রশ্ন আছে, আচ্ছা এখান থেকে তোমরা দেখে নেবে এই আগের কোশ্চেনটা যে মণিপুর ছিল, এই মণিপুরে কিন্তু বিভিন্ন আমাদের ফেস্টিভ্যালগুলো থেকে বারবার কিন্তু প্রশ্ন আসে। তা আমি যদি ছোট্ট করে বলে দিই যে এখানে কিন্তু একটা ফেস্টিভ্যাল রয়েছে যেটা কিন্তু গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে চেরাওবা যে ফেস্টিভ্যাল আছে, একটা উৎসব আছে চেরাওবা, এটা কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে মণিপুর থেকে। এছাড়া ইয়াংশাং একটা ফেস্টিভ্যাল রয়েছে যেটা কিন্তু আমাদের মণিপুর থেকে গুরুত্বপূর্ণ রয়েছে, ইয়াংশাং। ঠিক আছে, এটা কিন্তু বারবার এক্সামে কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে, রেলেও এসেছে এবং এসএসসিতেও এসেছে। এছাড়া আমাদের রয়েছে যেটা রয়েছে সাংগাই ফেস্টিভ্যাল। এছাড়া রয়েছে একটা যেটা হচ্ছে ছুম্ফা একটা ফেস্টিভ্যাল রয়েছে। এছাড়া রয়েছে কি কুট, যে সমস্ত আমাদের মিম কুট, ঠিক আছে, মানে যে সমস্ত কুট রিলেটেড যে সমস্ত টার্মগুলো পাবে না সেগুলো হচ্ছে এই মণিপুরের। ঠিক আছে, পরের প্রশ্ন রয়েছে, নামেরি ন্যাশনাল পার্ক এটা কোন রাজ্যে অবস্থান করছে? এটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কোন জায়গা? আসামের গুরুত্বপূর্ণ যে ন্যাশনাল পার্কগুলো রয়েছে সেগুলো দেখতে হবে। প্রথমে আমরা জানি যে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক অবস্থান করছে আমাদের আসামে, মানস ন্যাশনাল পার্ক অবস্থান করছে এই আসামে। এছাড়া রয়েছে ডিব্রু সাইখোয়া ন্যাশনাল পার্ক যেটা আসামে রয়েছে, নামেরি যেটা আমরা এখানেই দেখতে পাচ্ছি, এবং এখানে কিন্তু আরেকটা সম্ভবত রয়েছে যেটা হচ্ছে তোমাদের ওরাং। ঠিক আছে, ওরাং ন্যাশনাল পার্ক কিন্তু রয়েছে এখানে। ঠিক আছে, তো দেহিং পাটকাই এই সমস্ত যে ন্যাশনাল পার্কগুলো রয়েছে এগুলো হচ্ছে আমাদের আসামে। কাজিরাঙ্গা, মানস, আমাদের ডিব্রু সাইখোয়া এবং ওরাং, এই যে আমাদের ন্যাশনাল পার্কগুলো রয়েছে এগুলো সব আসামে অবস্থান করছে। পরের প্রশ্ন আছে, আর ন্যাশনাল পার্ক থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু তোমাদের আছে, আর এই রিলেটেড কোশ্চেন কিন্তু অলরেডি করানো রয়েছে চ্যানেলে। সুপার ট্যাকল এই যে টার্মটা রয়েছে একটা খেলা, এটা কোন খেলার সাথে সম্পর্কিত? তো এটা একটা গেমের সাথে সম্পর্কিত যেটা হচ্ছে কাবাডির সাথে সম্পর্কিত সুপার ট্যাকল। নেক্সট কোশ্চেন আছে, বেল্ট এটা তৃণভূমি এটা কোথায় অবস্থান করছে, কোথায় দেখা যায় এই তৃণভূমি? তো এখান থেকে কিন্তু প্রশ্ন যে কোনো এক্সামে কিন্তু বারবার আসে।
তো বেল্ট যে তৃণভূমিটা দেখা যায় এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে সাউথ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকাতে দেখা যায় এই বেল্ট। এখান থেকে কিন্তু যে সমস্ত তৃণভূমিগুলো রয়েছে আমরা যদি একটু বলি, প্রেরিটা কোথায় দেখা যায়? উত্তর আমেরিকাতে দেখা যায় প্রেরি কোথায় দেখা যায়? উত্তর আমেরিকাতে। ঠিক এরকম রয়েছে আমাদের স্টেপ তৃণভূমিটা কোথায় দেখা যায়? অবশ্যই এটা তোমরা কমেন্ট সেকশানে জানাবে, এটা তোমাদের কোশ্চেন থাকছে। এছাড়া আমরা দেখবো যে ডাউন্সটা কোথায় দেখতে পাই আমরা? অস্ট্রেলিয়াতে দেখতে পাই ডাউন্স। পম্পাসটা কোথায় দেখতে পাই? পম্পাস, যেটা কিন্তু আমরা দেখতে পাই এই প্রেরিটা যেমন উত্তর আমেরিকায় দেখতে পাই, ঠিক সেই রকম কিন্তু আমরা এই দক্ষিণ আমেরিকাতে দেখতে পাই, যেটা হচ্ছে পম্পাস। কি বললাম? পম্পাস হচ্ছে দক্ষিণ আফ্রিকা। বিশেষ করে আমরা এটা ব্রাজিলের দিকে দেখতে পাই, ঠিক আছে, আর্জেন্টিনা বা উরুগুয়ের দিকেও কিন্তু আমরা দেখতে পাই, ঠিক আছে। এটা এরকমভাবে কিন্তু আমাদের বিভিন্ন যে তৃণভূমিগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের দেখতে হবে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ আছে, যেটা হচ্ছে সাভানাটা কোথায় দেখা যায়? সাভানাটা কিন্তু দেখা যায় আমাদের ইস্টার্ন আফ্রিকার দিকে দেখা যায়, ঠিক আছে। পরে কোশ্চেন আছে, বাবা সাহেব আম্বেদকর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এটা কোথায় অবস্থান করছে? এটা একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেটা কিন্তু অবশ্যই মহারাষ্ট্রে অবস্থান করছে, কিন্তু মহারাষ্ট্রে কোন জায়গায়? অপশান অনুসারে আমাদের রাইট অ্যান্সার হবে নাগপুর। তো এখানে যদি মহারাষ্ট্র অন্যান্য যদি সিটিগুলো দিয়ে দিত তাহলে কিন্তু অসুবিধা হয়ে যেত। তাহলে কিন্তু যদি থাকে তাহলে আমাদের দেখতে হবে যে কী আছে। যেমন ছত্রপতি শিবাজি যে মহারাজ যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে এখানে এই মহারাষ্ট্রে রয়েছে, সেটা কিন্তু কোথায় অবস্থান করছে? সেটা কিন্তু অবস্থান করছে কোথায়? এই মুম্বাইতে অবস্থান করছে। মুম্বাইতে যেটা অবস্থান করছে সেটা হচ্ছে ছত্রপতি শিবাজি মহারাজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এবং যদি বলি বাবা সাহেব আমাদের আম্বেদকর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, তাহলে অবস্থান করছে সেটা নাগপুরে। এছাড়া আমরা যদি বলি পুনে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেটা কিন্তু অবস্থান করছে পুনেতে অবশ্যই। পরের কোশ্চেন যেটা আছে, ভারতের প্রথম রাজ্য যেটা হচ্ছে রোমটেক মঠ, এটা অবস্থান করছে কোথায়? তো ভারতের কোন রাজ্যে ঠিক না, এটা কোথায় অবস্থান করছে রোমটেক মঠটা, ঠিক আছে। তো রোমটেক মঠ এটা, হ্যাঁ এটা ভারতেরও, এটা অবশ্যই। তো রোমটেক মঠ যেটা কিন্তু অবস্থান করছে, অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে কিন্তু সিক্কিম। আমাদের ওয়েস্ট বেঙ্গলের কিন্তু উত্তর দিকে অবস্থান করছে সিক্কিম, যেখানে কিন্তু অবস্থান করছে এই রোমটেক মঠ, ঠিক আছে। পরের কোশ্চেন যেটা আছে, ভারতের কোন রাজ্যে মীনাক্ষী মন্দির অবস্থান করছে? তো মীনাক্ষী টেম্পল যেটা কিন্তু অবস্থান করছে কোথায়? যেটা কিন্তু মাদুরাই অর্থাৎ যেটা তামিলনাড়ুতে অবস্থান করছে, তামিলনাড়ুর মাদুরাইতে অবস্থান করছে এই মীনাক্ষী টেম্পল। আর এখানে কিন্তু অনেকগুলো টেম্পল রয়েছে, এগুলো কিন্তু টেম্পল রিলেটেড কোশ্চেন অলরেডি তোমাদের দেওয়া রয়েছে চ্যানেলে। পরে কোশ্চেন আছে, জিম করবেট ন্যাশনাল পার্ক এটা কোন রাজ্যে অবস্থান করছে? ভারতের কোন রাজ্যে অবস্থান করছে জিম করবেট ন্যাশনাল পার্ক? অবশ্যই আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ভারতের প্রথম ন্যাশনাল পার্ক, যেটা হচ্ছে উত্তরাখণ্ডে অবস্থান করছে জিম করবেট ন্যাশনাল পার্ক। এটাই হচ্ছে কিন্তু ভারতের প্রথম ন্যাশনাল পার্ক, যেটা কিন্তু প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল 1936-এ। 1936-এ কিন্তু এটা ভারতের প্রথম ন্যাশনাল পার্ক, যেটা উত্তরাখণ্ডে অবস্থান করছে জিম করবেট ন্যাশনাল পার্ক। আর এখান থেকেই কিন্তু একটা প্রজেক্টেড রিজার্ভ আমাদের তৈরি হয়েছে, যেটা হচ্ছে প্রজেক্ট টাইগার বা প্রজেক্ট টাইগার, যে আমাদের যে প্রকল্পটা, যেটা কিন্তু প্রথম এই জিম করবেট ন্যাশনাল পার্ক থেকেই এটা প্রথম শুরু হচ্ছে। এবং উত্তরাখণ্ডে এটা অবস্থান করছে কত সাল যদি বলি, 1973 সালে কিন্তু এটা প্রথমবার কিন্তু এস্টাবলিশড হয়েছিল এই টাইগার, প্রথম প্রজেক্ট টাইগার, ঠিক আছে, টাইগার রিজার্ভের জন্য। ভারতের প্রথম টাইগার রিজার্ভও কিন্তু এটাকে বলে থাকি আমরা জিম করবেট টাইগার রিজার্ভ, ঠিক আছে। পরে কোশ্চেন আছে, মৃত সাগর বা ডেড সি যেটাকে আমরা বলে থাকি, এটা কোন দেশে অবস্থান করছে? তো ডেড সি এটা লোকেট করছে কোন জায়গায়? অবশ্যই কিন্তু এটা সাউদার্ন এশিয়ার দিকে অবস্থায় পড়ছে। তো সাউদার্ন এশিয়ার দিকে যদি পড়ে তাহলে কিন্তু এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে জর্ডন বা ইসরায়েল, অর্থাৎ ইসরায়েল যেহেতু আমাদের এখানে অপশান রয়েছে, তাহলে কিন্তু এটা রাইট অ্যান্সার হয়ে যাবে। পরে কোশ্চেন আছে, এটা বিশেষ করে জর্ডন আর ইসরায়েলের মাঝামাঝি অবস্থান করছে, ঠিক আছে, ডেড সি। পরের কোশ্চেন যেটা আছে, কোন দেশটি সাধু রাজ্য নামে পরিচিত? তো সাধু রাজ্য আবার কোনটাকে বলা হবে? অবশ্যই কিন্তু এখানে কোনটাকে বলা হবে সাধু রাজ্য। এখানে কিন্তু এটা তোমাদের রয়েছে, অপশানগুলো তোমরা ভালো করে দেখো। এখানকার যেটা তোমাদের অপশান মনে হচ্ছে অবশ্যই তোমরা এটা অ্যান্সার করার চেষ্টা করবে হোমওয়ার্কে তোমরা এটা অ্যান্সার করার চেষ্টা করবে, এটা তোমাদের হোমওয়ার্কের কোশ্চেন থাকছে। এখানে নেক্সট যে কোশ্চেন রয়েছে, থাইল্যান্ডের মুদ্রার নাম কি? এখানে আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে? অপশান রয়েছে, অপশান যদিও তোমাদের ভুল আছে এখানে, তো এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ভাট অর্থাৎ BAHT, ভাট। এটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে থাইল্যান্ডের কারেন্সি। এবার আমরা যদি বলি থাইল্যান্ডের তাহলে ক্যাপিটাল কি হবে? তাহলে হয়ে যাবে ব্যাংকক হচ্ছে আমাদের থাইল্যান্ডের ক্যাপিটাল, কারেন্সি ভাট। পরে কোশ্চেন আছে, ওয়ার্ল্ড ব্যাংকের সদর দপ্তর অর্থাৎ হেডকোয়ার্টার কোথায় অবস্থান করছে? তো ওয়ার্ল্ড ব্যাংক বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, এই যে দুটো ব্যাংক রয়েছে, এই দুটোরই কিন্তু টাকার সাথে রিলেশন, অর্থাৎ এই দুটোই কিন্তু আমেরিকা তার নিজের কাছেই কিন্তু তার মানে সদর দপ্তর অর্থাৎ হেডকোয়ার্টারগুলোকে নিজের কাছে রেখেছে।
সেই জন্য এটার ক্যাপিটাল এটা কিন্তু হেডকোয়ার্টার হবে ওয়াশিংটন ডিসি, ইউএসএ। ওয়ার্ল্ড ব্যাংক এবং ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড দুটোরই কিন্তু হেডকোয়ার্টার ওয়াশিংটন ডিসি। পরের কোশ্চেন আছে, আর এটা কবে প্রতিষ্ঠিত হয়েছিল? এই যে ওয়াশিংটন ডিসিতে যে অবস্থান করছে ওয়ার্ল্ড ব্যাংক, যেটা কিন্তু 1944-এ প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন আছে এটা, রাশিয়ার মুদ্রার নাম অর্থাৎ রাশিয়ার কারেন্সির নাম কি আছে? তো অবশ্যই হবে এটা আমাদের কি রাশিয়ান রুবেল হবে, রাশিয়ান রুবেল, যেটা কিন্তু রাশিয়ার কিন্তু কারেন্সি। এবং আমরা যদি বলি ইয়েনটা, এটা কোথাকার? ইয়েনটা কিন্তু যেটা রয়েছে আমাদের কোথাকার? জাপানের। ঠিক আছে, ডলার তো তোমরা সকলেই জানো, এবং ইউরোগুলো তোমাদের বিশেষ করে ইউরোপিয়ান কান্ট্রিগুলো রয়েছে। ঠিক আছে, পরের কোশ্চেন রয়েছে, জাপানের পার্লামেন্টের নাম কি? তো জাপানের যে পার্লামেন্ট রয়েছে তার নাম কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা? ন্যাশনাল ডায়েট। ডায়েট কিন্তু হচ্ছে আমাদের যে পার্লামেন্ট রয়েছে, আমাদের যে সমস্ত পার্লামেন্টগুলো রয়েছে না, আমাদের পার্লামেন্টের নাম কি? সংসদ ভবন। কিন্তু এইরকমভাবে আমাদের যে প্রতিবেশী দেশ রয়েছে বা অন্যান্য দেশের, তাদের পার্লামেন্টের এক একটা নাম রয়েছে। ঠিক সেরকম জাপানের পার্লামেন্টের নাম হচ্ছে ডায়েট। ঠিক এইরকমভাবে আমরা যদি বলি ইউএসএ, তাহলে পার্লামেন্টের নাম কি? আমেরিকার কংগ্রেস। কংগ্রেস হচ্ছে ওদের পার্লামেন্টের নাম। ঠিক আছে, কোনো পার্টির নাম নয়। ঠিক আছে, কংগ্রেস ওখানকার পার্লামেন্টের নাম। যদি বলি ইউকের, তাহলে ইউকের কী হবে? ইউকের কিন্তু পার্লামেন্টের নাম পার্লামেন্ট। ঠিক আছে, জার্মানির যদি বলি, জার্মানির যে আমাদের পার্লামেন্ট রয়েছে তার নাম হচ্ছে বুন্দেসটাগ। কি বললাম? বুন্দেসটাগ। ফ্রান্সের যদি বলি, ন্যাশনাল অ্যাসেম্বলি। ঠিক এরকমভাবে আমাদের কিন্তু বারবার কিন্তু পরীক্ষায় কিন্তু এগুলো জিজ্ঞাসা করায়। আমরা যদি বলি আমাদের প্রতিবেশীদের চীনের তাহলে কি হবে? চীনের কিন্তু হয়ে যাবে ন্যাশনাল পিপলস কংগ্রেস। ঠিক আছে, এইরকমভাবে কিন্তু আমাদের দেখতে হবে প্রতিটা দেশের পার্লামেন্টের নাম, কারেন্সির নাম, তাদের ক্যাপিটালের নাম, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। পরের কোশ্চেন আছে, সম্মিলিত জাতিপুঞ্জের কতগুলি সরকারি ভাষা রয়েছে? গুরুত্বপূর্ণ কোশ্চেন। ইউনাইটেড নেশনসের কতগুলো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ রয়েছে? 6। দেয়ার আর 6 অফিসিয়াল ল্যাঙ্গুয়েজেস অফ ইউএসএ, যে আমাদের জেনারেল অ্যাসেম্বলি রয়েছে। তো এখানে কিন্তু তোমাদের জিজ্ঞাসা করবে এই ল্যাঙ্গুয়েজগুলো কোনটা, বা 4টে অপশান দিয়ে দেবে, এর মধ্যে কোনটা এর অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ নয়, এরকম পরীক্ষা জিজ্ঞাসা করা হবে। তো এখানে আমাদের দেখতে হবে যে ল্যাঙ্গুয়েজ রয়েছে 6টা, এদের কিন্তু আমাদের ল্যাঙ্গুয়েজ রয়েছে, যেটা ফার্স্টে আমরা দেখব আরবিক, চাইনিজ, ইংলিশ, ফ্রেঞ্চ, রাশিয়ান অ্যান্ড স্প্যানিশ। এই 6টা কিন্তু আমাদের যে ল্যাঙ্গুয়েজ রয়েছে, যেগুলো কিন্তু একদম অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ এই সম্মিলিত জাতিপুঞ্জে। তো এখান থেকে কিন্তু অবশ্যই পরীক্ষায় আসবে। পরের কোশ্চেন রয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন প্রতিষ্ঠিত হয়েছিল কবে? আমরা জানি 1948 সালে প্রতিষ্ঠিত হয়েছিল 7ই এপ্রিল। এই জন্যই কিন্তু 7ই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস আমরা পালন করে থাকি। তো বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করে থাকি 7ই এপ্রিল, আমরা সকলে এটা জানি। এবং 1948-এ 7ই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতিষ্ঠিত হয়েছিল। হেডকোয়ার্টার এর অবস্থান করছে কোন জায়গায়? সুইজারল্যান্ডের জেনিভাতে অবস্থান করছে এর হেডকোয়ার্টার। আর হেলথ রিলেটেড বা কোনো ধরনের ভাইরাস বা কোনো ধরনের রোগ বা প্রাদুর্ভাব যদি দেখা যায়, এর কাজ হচ্ছে সমস্ত দেশকে, যে সমস্ত সদস্য কান্ট্রিগুলো রয়েছে তাদেরকে নোটিশ করে দেওয়া, তাদেরকে জানানো যে এই ধরনের ভাইরাস এই দেশে দেখা গেছে, এই উপসর্গ বা এইরকম তার মেরামতের উপায় হতে পারে। তো এই সমস্ত জিনিসগুলো দেখাশোনা করাই হচ্ছে মেনলি এই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মেন কাজ। ঠিক আছে, চলো পরের কোশ্চেন আছে, নিরাপত্তা পরিষদ। আমরা জানি যে সিকিউরিটি কাউন্সিল রয়েছে ইউনাইটেড নেশনসের। এই যে সিকিউরিটি কাউন্সিল রয়েছে, এর কিন্তু 5 জন স্থায়ী সদস্য থাকে আর 10 জন থাকে অস্থায়ী সদস্য। এখানে আমাদের জানতে চাইছে অস্থায়ী সদস্যের সংখ্যা কত। তো 10 জন কিন্তু অস্থায়ী সদস্য থাকে, যারা কিন্তু 2 বছরের জন্য এরা নিযুক্ত হয়ে থাকে। এবং আমরা যদি বলি 5 জন কিন্তু আমাদের এখানে স্থায়ী সদস্য রয়েছে। এই 5 জন স্থায়ী সদস্যকে আমরা বিগ 5, P5 বা এদের কিন্তু ভিটো ক্ষমতা রয়েছে, এই সমস্ত আমরা জানি। তো এই যে 5 জন কান্ট্রি রয়েছে, এই 5টা কান্ট্রি কে কে? ফার্স্টে আমরা দেখব আমাদের প্রতিবেশী দেশ আছে চায়না, ফ্রান্স, রাশিয়া, ইউনাইটেড কিংডম এবং ইউনাইটেড স্টেটস। এই 5 জন কিন্তু বিগ 5 বা P5 নামে এদেরকে চেনা যায়। এদের 5 জনেরই কিন্তু ভিটো ক্ষমতা রয়েছে। আর এই 5 জনাই কিন্তু হচ্ছে ইউনাইটেড নেশনসের সিকিউরিটি কাউন্সিলের 5 পার্মানেন্ট মেম্বার। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেন আছে। যদি ভালো লাগে একটা লাইক করে দিও প্লিজ তোমরা সকলে, এবং শেয়ার কিন্তু অবশ্যই করা যায়। ঠিক আছে, অবশ্যই তোমরা কিন্তু কেউ শেয়ার করছো না, এটা কিন্তু অবশ্যই শেয়ারের মাধ্যমে তোমরা একটু সাপোর্ট করবে। পরের কোশ্চেন আছে, ভারতের মধ্যে ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনের সভাপতিত্ব কে করেছিলেন? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এবং মোস্ট রিপিটেড কোশ্চেন। কি কোশ্চেনটা? ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনে প্রেসিডেন্ট হিসাবে প্রথম নির্বাচিত হয়েছে ভারতের সদস্য। তার নাম কি? তার নাম বিজয় লক্ষ্মী পণ্ডিত। কি বললাম? বিজয় লক্ষ্মী পণ্ডিত became the first woman to elect the president of United Nations in Secretary General, ঠিক মানে জেনারেল অ্যাসেম্বলি, অর্থাৎ এখানকার যে সাধারণ সভা রয়েছে বা জেনারেল অ্যাসেম্বলি বলা হয় যেটা, তো সেখানেই কিন্তু নির্বাচিত হয়েছে এই বিজয় লক্ষ্মী পণ্ডিত। তিনি কিন্তু ভারতের প্রথম মহিলা। পরবর্তী কোশ্চেন আছে, কোন দেশটি ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য নয়?
তো ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য নয় কোন দেশটি? এখানে আমাদের যেটা রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা আছে, অপশানগুলো ভালো করে দেখো। যেটা কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য নয় হচ্ছে নরওয়ে, যেটা রয়েছে এ কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য নয়। পরের কোশ্চেন আছে, রুক্মিণী দেবী অরুণদোলে তিনি কোন লোকনৃত্যের সাথে সম্পর্কিত? অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফেমাস এবং মোস্ট রিপিটেড কোশ্চেনের মধ্যে একটা, এসএসসি রেল 2 এক্সামে আসা কোশ্চেন। রুক্মিণী দেবী অরুণদোলে তিনি একজন ভারতনাট্যম ড্যান্সার, প্রফেশনাল ভারতনাট্যম ড্যান্সার, এবং তিনি কিন্তু ভারতের প্রথম মহিলা যিনি কিন্তু নমিনেটেড হয়েছিলেন রাজ্যসভাতে। আমরা জানি রাজ্যসভাতে কিন্তু 12 জন মেম্বারকে মনোনীত করা হয় রাষ্ট্রপতির মাধ্যমে। এই 12 জনের মধ্যে প্রথমবার যখন মনোনীত করা হয়েছে এই রুক্মিণী দেবী অরুণদোলে, তিনি হচ্ছেন ভারতনাট্যম ড্যান্সার এবং তাকেই কিন্তু প্রথম মনোনীত করা হয়েছিল রাজ্যসভায়। এই জন্যই তিনি ভারতের প্রথম মহিলা যাকে মনোনীত করা হয়েছিল রাজ্যসভাতে। পরের কোশ্চেন আছে, পরবর্তী কী কোশ্চেন? আর কোনো কোশ্চেন নেই। যদি ভালো লাগে তোমরা সকলে একটু লাইক করে দিও, ঠিক আছে? তো এই পর্যন্ত যে কোশ্চেনগুলো ছিল যদি তোমাদের সত্যিই ভালো লাগে একটু লাইক করে দেবে। সলিউশন যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে। যদি কোনো মতামত থাকে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাতে পারো। শেয়ার কিন্তু অবশ্যই তোমাদের প্রত্যেকের হওয়া চাই, ঠিক আছে? প্রত্যেকটা যতজন শেয়ার করবে বেশি, তত বেশি সংখ্যক ছাত্রছাত্রী অবশ্যই ভালো লাগবে, আর যত ভালো লাগবে তত আমাদের ক্লাসে এই ধরনের ক্লাস আসতে থাকবে। এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো আপডেট নোটিশ যে কোনো কিছু সবার প্রথম সবার আগে তোমরা এই টেলিগ্রাম চ্যানেলে আপডেট পেয়ে যাবে, ঠিক আছে? অবশ্যই এখানে তোমরা যুক্ত হতে ভুলবে না এবং টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই কিন্তু যুক্ত হবে। তার কারণ এই যে এআইআর একাডেমি ইউটিউব চ্যানেলটা রয়েছে এটাও তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। এখানে কিন্তু তোমাদের এনটিপিসি 32 নম্বর শিফট থেকে তোমাদের চালু হবে পরবর্তী ক্লাসগুলি, ঠিক আছে? আর এই চ্যানেলে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনের সিরিজ তো চলছেই, অবশ্যই সেটা তোমরা দেখতে থাকো। আশা করি তোমাদের কিন্তু জিকে সেকশনে ভালো স্কোর করতে পারবে এই দুটোকে ফলো করলে। এখানে তোমাদের নাম্বার দেওয়া রয়েছে, যেটা কিন্তু তোমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে নাম্বারের লিঙ্ক। যে কোনো পিডিএফে তোমাদের যদি প্রয়োজন হয় এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে। এবং সবথেকে বেশি গুরুত্বপূর্ণ তোমাদের আগেও বলেছি, আবার বলছি, যেটা কারেন্ট অ্যাফেয়ার্স প্রচণ্ড গুরুত্বপূর্ণ রয়েছে, যেটা 2024 এবং 25 দুটোই কিন্তু তোমাদের দেখতে হবে এবং দুটোই আমাদের কাছে রয়েছে। এছাড়া এনটিপিসি পিওয়াইকিউ জিকে, যেটা কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে কারণ এখানে 5000+ কিন্তু কোয়েশ্চেন রয়েছে এবং এনটিপিসিতে কিন্তু অবশ্যই এখান থেকে প্রশ্ন কমন আসবে। এছাড়া রয়েছে বায়োলজি, যেটা কিন্তু রেলের এক্সামের জন্য অর্থাৎ বিশেষ করে রেলের গ্রুপ ডি অর্থাৎ লেভেল 1-এর জন্য গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো যার যেটা প্রয়োজন আছে অবশ্যই তোমরা যোগাযোগ করে নিও। এসএসসি জিডি 2026-এর জন্য তোমাদের ক্লাস আসবে, টেনশন নেই। তো তোমাদের যেহেতু একটু দেরি আছে তার জন্য তোমাদের ক্লাসটাও দেরি করে আসবে। তোমরা এই যে প্রিভিয়াসের কোশ্চেনগুলো এগুলো আগে কমপ্লিট করে নাও, ঠিক আছে? তারপর তোমাদের নোটিফিকেশান আসুক, তারপরে দেখছি। তো চলো, যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করে দিও। চলো পরবর্তী ক্লাস নিয়ে আসছি, ধন্যবাদ।